Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালে আফগানিস্তানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। রাবাদা ইয়ানসেনদের পেসের সাথে শামসির স্পিন ঘূর্ণিতে মাত্র 56 রানে অল আউট হয় আফগানরা। মামুলি এই স্কোর মাত্র 67 বলে টপকে যায় প্রোটিয়ারা। তখনও হাতে ছিল 9 উইকেট। লেখা হলো না আফগানদের রেনেসার গল্প, রূপকথার রাক্ষস হয়ে যেন প্রোটিয়া বোলাররা গিলে খেলো রশিদ খানদের স্বপ্ন। 56 রানে গুটিয়ে যাওয়া দলটা আর পারেনি, আর তাতেই প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এমন ম্যাচের ফল অবশ্য নির্ধারিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে। বিধ্বংসী প্রোটিয়া বোলাররা যেন অসম্ভব সুন্দর, ট্রয় নগরীর মতো সেই সৌন্দর্যে পুড়ে খাক আফগান ব্যাটিং। দলটার ব্যাটিং এর শক্তিই ছিল রহমতুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। সে গুরবাজ 0 আর জাদরান 2 রানে ফিরলে ধ্বংসের শুরু, যেখানে আর ফিনিক্স পাখি হতে পারেননি কেউই। 11 জনের মধ্যে মাত্র একজন 2 অঙ্কে যেতে পারলেন, তিনি ওমরজাই করেছেন 10। বাকি 10 জন মিলে যা করেছেন তাতে একটা মোবাইল নাম্বার হতেই পারে সহজে। ইয়ানসেন আর শামসি 3 আর রাবাদা আর নরকিয়ার 2 উইকেটে 12 ওভারের আগেই 56 রানে লজ্জার রেকর্ড আফগানিস্তানের, যা কিনা টি-20 বিশ্বকাপ নকআউট পর্বে সর্বনিম্ন। খাটো ফরম্যাটে আফগানদের সর্বোচ্চ খাটো রান। 56 রান নিয়ে জিততে হলে করতে হতো অলৌকিক কিছু। উইকেটের ঘাস আর ক্র্যাক অবশ্য দুঃসাহস দেখানোর রসদ দিচ্ছিল। ডিকককে ফিরিয়ে ফারুকি সাহসও হয়েছিলেন, কিন্তু রেজা হেনরিক্স আর এইডেন মার্করাম কোনো রোমাঞ্চ করতে দেননি লো স্কোরিং ম্যাচে। মাত্র 53 বলে লেখেন প্রোটিয়াদের নতুন গল্প। 2 ঘন্টায় শেষ বিশ্বকাপের একটা সেমিফাইনাল। ফাইনালে উঠে ইতিহাস গড়ল এইডেন মার্করামের দল, যে মার্করাম প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। 2014 যুব বিশ্বকাপের ফাইনালে জিতিয়েছিলেন তিনি। এবার বড় মঞ্চে বড়দের বিশ্বকাপ জয় থেকে মাত্র একটা ম্যাচ দূরে প্রোটিয়ারা। কেনসিংটন ওভালে সেই ইতিহাস কি লিখতে পারবে দক্ষিণ আফ্রিকা? তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়ার আসরে বহু রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে এবং টি-20 মিলে 7টি সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর অবশেষে ফাইনালে প্রোটিয়ারা। এবারের আসরে টানা 8ম জয় তুলেছে দলটি, যা বিশ্বকাপের যৌথ সেরা। আফগানদের বিপক্ষে 124 বলে নিষ্পত্তি হওয়া খেলাটি বিশ্বকাপের সবচেয়ে ছোট ম্যাচ। সালটা 1998। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে থাকার কথা, বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জ্যাক কেলিস, হ্যান্সি ক্রনিদের বিরুদ্ধে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর আর সেই মাহেন্দ্রক্ষণ আসেনি প্রোটিয়াদের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা আইসিসির কোনো ফরম্যাটের বিশ্বকাপের শিরোপা তো দূরে থাক, ফাইনালে উঠতে পারেনি দলটি। প্রায় প্রতি আসরেই কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার হয়েও শেষ মুহূর্তে পা হড়কেছে দক্ষিণ আফ্রিকা। দলটির নামের পাশে তাই লেগে যায় চোকার তকমা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ থেকে মাত্র 1 ধাপ দূরে প্রোটিয়ারা। আফগানিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়ে প্রথমবার যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে মার্করামের দল। ওয়ানডে ও টি-20 মিলে এর আগে 7 বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। 1992, 1999, 2007, 2015 ও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। আর টি-20তে 2009 ও 2014 সালে সেমিফাইনাল খেলেছিল দলটি। ইতিহাস গড়ার এই ক্যাম্পেইনে অনেক রেকর্ডের সাক্ষী হয়েছে প্রোটিয়ারা। আফগানদের বিপক্ষে এই জয় চলতি আসরে দক্ষিণ আফ্রিকার টানা 8ম জয়। বিশ্বকাপে টানা জয়ের রেকর্ডে অস্ট্রেলিয়ার পাশে বসলো তারা। আর ফাইনাল জিতলে অধরা বিশ্বকাপ ট্রফিটার পাশাপাশি অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে বিশ্বকাপে টানা 9টি জয়ের রেকর্ড গড়বে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে সেমিতে মাত্র 56 রানে অল আউট করেছে প্রোটিয়ারা। ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ মিলে নকআউট পর্বে সর্বনিম্ন রানের স্কোর এটি। এর আগে 1975 সালে ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডকে 93 রানে অল আউট করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে আফগানদের দেয়া 57 রানের টার্গেট 67 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বলের হিসেবে টি-20তে এটি দলটির সবচেয়ে বড় জয়।
ত্রিনিদাদে 2 ইনিংস মিলে খেলা হয়েছে মাত্র 20.4 ওভার, বলের হিসেবে 124 বল। বিশ্বকাপের নকআউট পর্বে বলের বিচারে এটি সবচেয়ে ছোট ম্যাচ। 2014 সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল নিষ্পত্তি হয়েছিল 203 বলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সাউথ আফ্রিকা তো ইতিহাস গড়ে ফাইনালে পৌঁছালো, আফগানিস্তান তারা বাদ পড়লো। তবে ইংল্যান্ড আর ইন্ডিয়ার ম্যাচে কি হবে, এটা একটা প্রশ্ন। কোন দল যাবে ফাইনালে, সেটা কি আসলে খেলে যাবে নাকি না খেলে ইন্ডিয়া চলে যাবে, সেটাও একটা ব্যাপার। কারণ রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি, হিসাব নিকাশ রয়েছে। একদিন আসলে পরেই যেহেতু ফাইনাল, যেহেতু বার্বাডোসেও যেতে হবে এই দলকে, একটু গড়বড় হয়ে যায়। 250 মিনিটের যদিও একটা জায়গা বা সময় আইসিসি নির্ধারণ করে রেখেছিল, এবং এই মুহূর্তে যে আপডেট গায়ানা থেকে আসছে সেটা খুব একটা সুখকর নয়। সঞ্জনা, আকাশ পুরো মেঘলা, বৃষ্টি হয়েছে টানা, এবং টসটাও এতক্ষণে হয়ে যাওয়ার কথা, সেটা হয়নি। ডিলে হবে, কত ডিলে হবে সেটা জানি না। তবে একটা খবর, অবশ্যই 10 ওভার করে খেলা হতে হবে। নর্মালি তো 5 ওভার করে হতে হয় মিনিমাম রেজাল্ট হতে হলে, কিন্তু 10 ওভার হতে হবে এই ম্যাচ। সেক্ষেত্রে আমরা কিন্তু আশা করতেই পারি সেকেন্ড সেমিফাইনালটা আসলে ভেস্তে যাবে না। প্রথম সেমিফাইনালটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সেকেন্ডটা দেখা যাক কি হয়, যদিও এখন বৃষ্টি হচ্ছে। বাকি আপডেট নিশ্চয়ই আমরা জানতে পারবো তামিদ অমিতের কাছ থেকে। চলে যাই তাহলে সহকর্মী তামিদ অমিত, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। অমিত, গায়ানায় দ্বিতীয় যে সেমিফাইনাল, সেটা নিয়ে যে খবর আপনার কাছ থেকেও পাচ্ছিলাম, প্রচণ্ড কালো মেঘ এবং সেই সঙ্গে টানা বৃষ্টি সেখানে সেটা চলেছে। সুতরাং এই ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে যদি একটু বলেন। বৃষ্টি হচ্ছে, সেটা সাধারণত বৃষ্টি কখনো হয় না, কিন্তু গায়ানের এই বৃষ্টিটার পূর্বাভাস আগে থেকে একটু ছিল। তবে যেটা মনে হচ্ছিল যে এখানকার সময় 10:30 ম্যাচ শুরু হবার কথা, বাংলাদেশে 8:30টার সময়। ঠিক এই 10:30 থেকে যদি কাউন্ট করেন 7 ঘন্টা 20 মিনিট টাইম থাকবে, 7 ঘন্টা 20 মিনিট থাকবে এই খেলাটা শেষ হবার জন্য। 10 ওভার যেটা আপনি বলছিলেন, সেটা শেষ করবার জন্য তা একটা লম্বা টাইম আছে, প্রায় একদিন একটা ম্যাচের সমান। সেই জন্য এক্সট্রা দিন ভাবা হচ্ছে যে এক্সট্রা দিন দেওয়া হয়নি, কিন্তু এটা একটা এক্সট্রা দিনের মতোই আর কি হয়ে গেছে। এবং মজার বিষয়, 7 ঘন্টা 20 মিনিট যদি খেলাটা হয়, তখন এই দলটাকে আবার ট্রাভেল করে, একটা লম্বা ট্রাভেল, কিন্তু এখানে সহজ নয় যে আপনি এয়ারপোর্টে গেলেন আর একটা প্লেনে উঠে গেলেন। যেমন আফগানিস্তানে প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগেছে সেন্ট ভিনসেন্ট থেকে আপনার পরবর্তী ভেন্যুতে ট্রিনিডাদে যাওয়ার জন্য। একই অবস্থা নিশ্চয়ই এই দলটারও হবে, যে ট্রাভেল করবে 8 থেকে 10 ঘন্টা তার সময় লাগবে সব ট্রাভেল সবকিছু মিলে শেষ করতে। সেই জন্য একটু টাফ। তবে বৃষ্টির যে কথা হচ্ছে, এখন খুব খবর হচ্ছে এখন কোনো বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই। কাভার ওঠানোর চেষ্টা করছে, আম্পায়ার ম্যাচ দেখেছেন, টস দিলে হচ্ছে আউটফিল্ড শুকানোর জন্য যে সময়টা লাগছে। খেলা শুরু হবে, আমি আশা করি এই ম্যাচ অবশ্যই অন্তত 10 ওভারে খেলা হবে, এটা বলা যায়। অমিত, টারোবার ব্রায়ান লারা স্টেডিয়ামে আসলে কি এমন ঘটেছিল যে হঠাৎ করে আফগানিস্তান এভাবে পতন ঘটেছে তাদের? আমি একটা রিপোর্টে বলছিলাম, ব্রায়ান লারা স্টেডিয়ামের উইকেটটা আমি দেখে খুব হতবাক হয়ে গেছে। একটা সেমিফাইনাল উইকেটে যে পরিমাণ ক্রাক রাখা হয়েছে এবং ক্রাক দিয়ে সবুজ ঘাস বেরিয়েছে, এটা খুব একটা বিস্ময়কর ঘটনা। এরকম একটা উইকেটে সেমিফাইনাল খেলানো হবে, এবং সেটা আমি জানি না রশিদ খান কি ভেবে সেখানে তার ব্যাটারকে আমন্ত্রণ জানিয়েছেন একটা ধ্বংসস্তূপের মাঝে। তাই হবার কথা ছিল। শুরুতে আমার মনে হয় সাউথ আফ্রিকা ব্যাটিং করলে ওরাও যে অনেক রান করতে পারতো তাও হতো না, কিন্তু সম্ভবত আফগানিস্তান অধিনায়ক ভেবেছেন যে এই পিচেও যদি কিছু রান করা যায়, 100 বা 110 করা যায়, তারপর সেটা চেস করার বোলিং আক্রমণ যেহেতু ভালো, কিন্তু সেটা তারা করতে পারেনি, কলাপস হয়ে গেছে। সেটাই হবার কথা। সব মিলে চাপ তো থাকবেই, এবং একই সঙ্গে বড় ম্যাচে আফগানিস্তান যদি বলেন সাউথ আফ্রিকার এই টিমটা যেভাবে উঠে এসছে ধাক্কা খেতে খেতে, এইরকম ধাক্কা খাওয়া দলগুলো আমরা দেখি। গতবার অস্ট্রেলিয়াকে দেখেছেন 2023 বিশ্বকাপে, তারা একদম যেভাবে উঠে এসে সেমিফাইনাল ফাইনাল খেলেছে, একই অবস্থা ছিল সাউথ আফ্রিকা। দেখা যাক সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত তাদের এই ভাগ্যের যে সৌভাগ্য সেটা কাজে লাগাতে পারে কিনা। অমিত, যেহেতু রাশিদ খানদের কথা বলছিলেন, পিচ নিয়ে কথা বলছিলেন, সূচি নিয়েও কিন্তু কিছু বিতর্ক রয়েছে আইসিসির। আফগানিস্তান খুব একটা তারা সুযোগ পায়নি সেমিফাইনালটা খেলার জন্য এই সুপার 8-এর ম্যাচের পর, এবং ভারতের সূচি নিয়ে কথা রয়েছে, এক জায়গায় বেশি ম্যাচ খেলা, শ্রীলঙ্কা কিংবা অন্যান্য দল অনেক বেশি ট্রাভেল করেছে, সেই সঙ্গে পিচের ব্যাপার তো আছেই। তো আইসিসির দিকে একটা আঙুল উঠছে কিনা? আইসিসির দিকে বরাবরই আঙুল তোলে। এখন ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে সবকিছুই যে ভারতের দোষ তা না। আইসিসি অনেকভাবে চিন্তা করে। দেখেন এই সকালবেলা ম্যাচ এখানে দিয়েছিল, কেন সবগুলো ভারত ম্যাচ অলমোস্ট সকালবেলা হচ্ছে। দেখেন সেকেন্ড সেমিফাইনালটা এখানকার সময় সকালবেলা যেন আপনাদের সময় রাত হয়।
অর্থাৎ যে ব্রডকাস্ট আছে সেখানে হচ্ছে ওই পিক আওয়ারের টাইমটা, মানে সাউথ এশিয়ার যে পিক আওয়ার টাইমটা রাতের বেলা 8:30-8টার পর থেকে, সেটা ধরার জন্য করেছে। এবং আর একটা মজার বিষয়, এখানে সকালবেলা ম্যাচ হওয়ার জন্য 6:30টার জন্য অন্তত শুরু হয় সকালের ম্যাচগুলো, সেটা চিন্তা করেন এখানে আমরা 8:30টায় কভার করেছি। প্রতিটা দিন রাত 2টায় অথবা 3টায় ম্যাচ শেষ হয়েছে। রাত 2টা-3টায় কিচ্ছু পাওয়া যায় না এখান থেকে ফেরার জন্য। কি যে হ্যাসেল সেটা সাধারণ দর্শকের জন্য। এখানকার মানুষ 8টা-9টায় ঘুমিয়ে পড়ে, সেই জায়গায় রাত 1টার সময় একটা ম্যাচ শেষ হচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পরে সব কাজ শেষ হতে আরো 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। রাত 3:30 একটা ম্যাচ কভার করে আমরা ফিরবো, বের হওয়ার পর স্টেডিয়াম গুলো সবগুলোই দূরে, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা ট্রাভেল থাকে। সেই 1.5 ঘন্টা ট্রাভেলটা করবে কিভাবে? আইসিসি যদি গাড়িও দিত তাহলে কথা ছিল, কোনো একটা ব্যবস্থা এবং আর্থিকভাবে যদি তারা ব্যবস্থা করতো তাও হতো। মানে এই হ্যাসেল গুলো হবে, এবং সেটা হচ্ছে এই যে এই অঞ্চলের টিমের সাথে ওই অঞ্চল ব্যবহার করা হয়েছে। সব যে ইন্ডিয়া করে তা না, এটা আর্থিক বিষয় থাকে আইসিসি, যে আয়ের উৎস। এবং ভারত পাকিস্তান যে ম্যাচটার কথা বলা হয়, এক ভারত পাকিস্তান ম্যাচে যে আয় হয় সেটা বাকি প্রায় 20টা-25টা ম্যাচেও সেরকম আয় হয় না। এখন সেটা তো চিন্তা করবেই, যে কোনো প্রতিষ্ঠান হয়তো আয়ের দিক দিয়ে এইভাবে চিন্তা করতে পারে। যদি সমান তাহলে সবগুলো ম্যাচ হতো, আরো অনেক বড় বড় শক্তি থাকতো, তাহলে বোধহয় এরকম হতো না। এবং এই অঞ্চলে মানুষের যে মার্কেট, বাজারটা এককেন্দ্রিক, ক্রিকেটের প্রায় 70-80% রেভিনিউ আসে আইসিসি আয় করে ভারতের এই অঞ্চল থেকে। 70% আয় আসে। একটা চিন্তা করে দেখেন, তাদেরকে তো সেই যাদের কাছ থেকে তারা টাকাটা তোলে, যে প্রতিষ্ঠান থেকে তারা অ্যাড নিয়েছে, তাদের বিজ্ঞাপনের কথা তাদেরকে চিন্তা করতে হবে। এই আয় যদি তারা দক্ষিণ আফ্রিকা থেকে করতো, এই আয় যদি অস্ট্রেলিয়া থেকে করতো, নিউজিল্যান্ড থেকে করতো, তাহলে কিন্তু এরকমটা হতো না। 70% না হয় যদি 20% অ্যাড আসতো ইন্ডিয়া থেকে, তাহলে এই সমস্যাটা হতো না। একেবারে অমিত, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং রাশিদ খান যেমনটা বলছিলেন, কন্ডিশনের আসলে সুবিধা নিতে পারেনি বা কন্ডিশন তাকে অবাক করেছে। আর হোপফুলি আইসিসি ভবিষ্যতে অন্য দলগুলো যে ক্ষতিগুলো হয় সেটা আর করবে না, অন্তত এই কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউর কথা চিন্তা করে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বলছিলাম আসলে রাশিদ খানের কথা, তিনি বলেছেন যেটা কন্ডিশন অনুযায়ী সেমিফাইনালে সেরা ক্রিকেটটা খেলতে না পারায় হেরেছে দল, বলেছেন রাশিদ খান। কোচ জনাথন ট্রটের দাবি, দক্ষিণ আফ্রিকান বোলাররা ব্যবধান করে দিয়েছে, কন্ডিশনকে ভালোভাবে ব্যবহার করেছে। অন্যদিকে বোলারদের কৃতিত্ব দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। আফগানিস্তানের জন্য সবটাই ইতিহাস। প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দলটি। স্বপ্নের সেমিফাইনালে উঠে নিঃসন্দেহে দারুণ কিছু করতে চেয়েছিল রশিদ খানের দল, কিন্তু সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিনিদাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে 11.5 ওভারে মাত্র 56 রানে অল আউট হয় আফগানরা। টি-20তে আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল এই সেমিতেই। মাত্র 8.5 ওভারে এই রান তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ বলেছেন, তাদের জন্য কঠিন এক রাত কেটেছে, আর এর পিছনে কন্ডিশনের দায় দেখছেন তিনি। তবে নিজেদের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন রশিদ। দল হিসেবে আমাদের জন্য কঠিন এক রাত গেছে, আমরা এর চেয়ে ভালো করতে পারতাম, কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি। তবে এটাই টি-20 ক্রিকেট, আপনাকে যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে, এই কারণেই আমরা এই টুর্নামেন্টে সফলতা পেয়েছি। ভালো শুরুটা প্রয়োজন। মুজিবের চোটের কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম, কিন্তু পেসাররা এমনকি নবী নতুন বলে ভালো বোলিং করেছে, তাতে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে। সেমিফাইনালের জন্য পর্যাপ্ত সময় পায়নি আফগানিস্তান, কিন্তু সেটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ কোচ জোনাথন ট্রট। এই টুর্নামেন্ট থেকে অনেক কিছুই পেয়েছে আফগানরা। বোলাররা দারুণ বোলিং করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটারদের ব্যর্থতাকেই হারার কারণ মানছেন আফগান কোচ। বড় টুর্নামেন্টে সবকিছু আমাদের পক্ষে থাকবে না, এটা মানসিক ও শারীরিকভাবে আমাদের উপর প্রভাব পড়েছে। তবে আমরা ভালো খেলতে পারিনি, এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। আমাদের ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ করেছে। দক্ষিণ আফ্রিকান বোলাররা দারুণ বোলিং করেছে, তারা আমাদের দাঁড়াতেই দেয়নি। ওপেনারদের উপর অতি নির্ভরতা আমাদেরকে কিছুটা পিছিয়ে দিয়েছে। 25 বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা। নিজেদের এমন সাফল্যের পেছনে দলের সবাইকে ক্রেডিট দিলেন অধিনায়ক। তবে আলাদা করে বোলারদের ভূয়সী প্রশংসা করলেন প্রোটিয়া অধিনায়ক। এটা দারুণ একটা ব্যাপার। আমরা টিম হিসেবে অসাধারণ পারফর্ম করেছি। দলের সবার জন্য এটা বিশেষ কিছু। পিচ অনেকটা কঠিন ছিল, আমাদের বোলাররা আমাদের কাজটা সহজ করেছে। তারা কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। সেমিতে হারলেও এবার টি-20 বিশ্বকাপে গর্ব করার মতো অনেক কিছু আছে আফগানিস্তানে। গ্রুপ পর্বে উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানের প্রত্যাশিত জয় তো আছেই, সঙ্গে নিউজিল্যান্ডের মতো দলকে 75 রানে গুটিয়ে দিয়ে 84 রানে জেতে দলটি। এরপর সুপার 8-এ হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়াকে। অপরদিকে প্রথমবারের মতো অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে প্রোটিয়ারা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।
প্রথমবারের মতো ঢাকায় মাঠে গড়ালো আন্তর্জাতিক ভেটারান অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আসরে অংশ নিয়েছে বাংলাদেশ সহ সাফের 6টি দেশের 345 জন অ্যাথলেট। 35 থেকে 70 বছর বয়সের দুটি ক্যাটাগরির 15টি বয়স গ্রুপে লড়েছে প্রতিযোগিতারা। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি নূর উদ্দিন চৌধুরী নয়ন। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক বাংলাদেশের 33টি সংস্থা ও প্রতিষ্ঠানের 232 জন অ্যাথলেট, ভারতের 60 জন, শ্রীলঙ্কার 15 জন, নেপালের 7 জন, মালদ্বীপের 2 জন ও পাকিস্তানের 1 জন অ্যাথলেট লড়েছেন এবারের আসরে। পুরুষদের 35 থেকে 70 বছর বয়সের মধ্যে 8টি গ্রুপে মোট 128টি ইভেন্ট ও নারী 35 থেকে 65 বছর বয়সের মধ্যে 7টি গ্রুপে মোট 105টি ইভেন্টে লড়াই অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের শোচনীয় হারের পেছনে দায়ী ভারত, এমনটাই টুইটারে লিখেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। তার দাবি, ভারতকে সুবিধা দেওয়ার জন্যই চলতি আসরের সূচি তৈরি করেছে আইসিসি। কেননা দ্বিতীয় সেমির ভেন্যু গায়ানায় হওয়ার কথা ছিল আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ম্যাচ, তবে ভারতের সেমির ভেন্যু আগে থেকেই গায়ানায় নির্ধারণ করে রেখেছিল আইসিসি। আইসিসির যে কোনো ইভেন্টেই বাড়তি সুবিধা পেয়ে থাকে ভারত। ওডিআই, টি-20 কিংবা টেস্ট, এই 3 ফরম্যাটের টুর্নামেন্টগুলোতে তাদেরকে অঘোষিত চ্যাম্পিয়নই নাকি করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এসব মন্তব্য এতদিন করে আসছিল দেশ বিদেশের নানা ক্রিকেট ভক্তরা। তবে এবার এই গুঞ্জনের পালে হাওয়া দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। বলেছেন, ভারতকে সুবিধা দিয়ে বিশ্বকাপের সূচি তৈরি করে আইসিসি। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র 56 রানে অল আউট হয়ে যায় প্রথমবারের মতো সেমিতে খেলতে আসা আফগানিস্তান। তাদের এমন বিপর্যয়ের জন্য ভারতকেই দোষারোপ করছেন ভন। দক্ষতার অভাবে বিপর্যয়ের মুখে পড়তে হয়নি আফগানিস্তানের খেলোয়াড়দের, বরং সূচির কারণেই এমনভাবে পরাস্ত হলো আফগানরা। কারণ সুপার 8-এর ম্যাচ শেষ করে নতুন দেশে পৌঁছে আবার সেমিফাইনাল খেলতে মাঠে নামতে হয়েছে রশিদদের। অনুশীলনের সুযোগ আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও পারেনি তারা। আমার মত, আফগানদের সামর্থ্যকে চরম অশ্রদ্ধা করা হলো। চলতি আসরে আগে থেকেই নির্ধারিত করেছিল ভারতের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গায়ানায়। সেক্ষেত্রে সুপার 8-এ ভারত প্রথম বা দ্বিতীয় যাই হোক না কেন, এ কারণেই সুপার 8-এর গ্রুপ 1-এ প্রথম হয়ে উঠলেও দ্বিতীয় সেমিফাইনালে খেলেছে ভারত। প্রতিপক্ষ ছিল গ্রুপ 2-এর দ্বিতীয় দল ইংল্যান্ড। সেই বিষয়েও টুইটারে নিজের মতামত প্রকাশ করেন ভন। নিশ্চিতভাবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম সেমিফাইনাল গায়ানায় হওয়ার কথা ছিল, কিন্তু এই টুর্নামেন্ট যেহেতু ভারতকে ঘিরে সাজানো হয়েছে, তাই এমনটা হয়নি। এটা অন্যদের প্রতি অবিচার করা হয়েছে। এদিকে সূচির অভিযোগ থাকা সত্ত্বেও এটাও মানতে হবে যে ত্রিনিদাদের পিচটা খুব একটা সুবিধাজনক ছিল না। বাউন্সের হেরফের হচ্ছিল, একই সাথে যথেষ্ট মুভমেন্ট ছিল পিচে। আর সেই পিচে প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজকে আউট করে দিয়ে আফগানিস্তানের কাজটা আরও কঠিন করে দেয় দক্ষিণ আফ্রিকা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আশদীপ সিং এর বিপক্ষে বল টেম্পারিং এর অভিযোগ করায় ইনজামুল হককে মাথা খাটিয়ে কথা বলতে বলেছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের মতে, উইন্ডিজের শুকনো উইকেটে রিভার্স সুইং এর সুবিধা পাচ্ছে সব দেশের বোলাররাই। ম্যাচগুলো যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় হচ্ছে না, ইনজামামকে সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। ভারতীয় পেসার আশদীপ সিং 15তম ওভারে রিভার্স সুইং করেছেন। জসপ্রীত বুমরার বলও বাঁক নিচ্ছে উল্টো দিকে। বলের মধ্যে কারসাজি না করলে এটা সম্ভব নয়। সম্প্রতি এমন মন্তব্য করে বসেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামামুল হক। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।